আমাদের তো অল্প সময়ে সবকিছু ঘিরে পরিকল্পনা করা তো সম্ভব না। হ্যাঁ? আর কতগুলো জিনিস আছে নিজের মতন নিজে ছেড়ে দিলেই ভালো। ধাঁধার নিয়ে আপনি যেই পরিকল্পনা করবেন, তখন দেখা যাবে কোনো না কোনো গোষ্ঠী বাণিজ্যিক উদ্দেশ্যে এটা নিজেরা ব্যবস্থাপনার চেষ্টা করবে। তার থেকে এটা যেরকম আছে ওরকম প্রাকৃতিকই ছেড়ে দেওয়াটা সবচাইতে বেশি ভালো। আপনি যখনই এটাকে পর্যটন করবেন তখনই এটা আর ওপেন না রেখে দেখা যাবে কেউ না কেউ এসে বলবে টিকেট কাটো। আমরা এটার ব্যবস্থাপনা করব। এটা এখন যেরকম একটা গ্রামীণ আবহের মতন আছে ওটা হয়তো আবার থাকবে না। পর্যটকদের জন্য তখন একটা আলাদা সুযোগ সুবিধা তৈরি করার চেষ্টা করবে, তখন ন্যাচারাল যে বিউটিটা ওটা আর থাকবে না। এইটাকে নেচার লার্নিং সেন্টার করা যেতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে যে এখানে আসবার জন্য তো নৌপথ ছাড়া আর কোনো আমাদের উপায় নেই। হ্যাঁ? তখন অতিরিক্ত হাজার মানুষ যদি চলে আসে, আপনি এই চরটার এখন যে সৌন্দর্য তখন আর সেটা পাবেন না। আর এই চরে এখন যে পাখিগুলো থাকে আমাদের মানুষদের পদচারণায় আর যন্ত্রণায় তখন আর তারা থাকতে পারবে না। তার থেকে এটা এখন যেরকম আছে ওরকমই থাকবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানে এসে আসলে ভালো লাগছে কেন, সবসময় এত একটা চাপের মধ্যে থাকা লাগে। আর একটা হচ্ছে যে আসলে পরিবেশবাদীরা যাদের কাজগুলো করছে, আমাকে তারা সাহায্য করছে, তাদেরকে যেভাবে পারি আমি সাহায্য করে যাব আমার বর্তমান দায়িত্ব থেকে। এই রিইনফোর্সিংটা যে একজন আরেকজনের সহায়ক শক্তি হিসেবে কাজ করব, এটা তো করেই যাচ্ছি। এটা একটু জোরদার করার জন্য আজকে ভাবলাম অনেকের সাথে অনেকদিন দেখা হয় না, এই সুযোগে একটু দেখাও করি। নদীটা কেমন আছে তাও একটু দেখে যাই, ধাঁধার চরটাও একটু দেখে যাই। তো ভালোই লাগলো সকাল থেকে। জি, হ্যাঁ। না শোনেন, এর আগে যখন আপনি নক করেছিলেন তখন আমি লোক পাঠিয়েছিলাম। এই যে একটু আগেও ইউএনও বলছিল যে একদিন শীতের রাতে সে যখন ওই মাটি কাটা বন্ধ করতে গেছে তখন তাকে এমন আক্রমণ করেছে সে পার্শ্ববর্তী থানায় দোতলায় গিয়ে আশ্রয় নিয়েছিল। এটা হচ্ছে সামাজিক প্রতিরোধেরও ব্যাপার। দ্বিতীয় হচ্ছে আমরা যারা সরকারে আছি আমাদের দায়িত্ব এটা বন্ধ করা। যদি আপনি আমাকে কেন ফোন করেছিলেন আমি জানি না, আমি তো ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নেই। কিন্তু তারপরেও আমি লোক পাঠিয়েছিলাম এবং এগুলো বন্ধ হতে হবে। কারণ আপনি অলরেডি কিন্তু আমরা গড় এলাকার বৈশিষ্ট্য অনেকটাই হারিয়ে ফেলেছি। বিশেষ করে রাজুকের পূর্বাচল হওয়ার ফলে যে গড় এলাকাটা ছিল ওটার যে প্রাকৃতিক আবেদন ছিল পুরোটাই কিন্তু প্রায় ধ্বংস। যেটুকুন আছে সেগুলো যদি আমরা মাটি কেটে নিয়ে সিলেটে পাঠাই ওখান থেকে সিলিকা উদ্ধার করার জন্য বা ইটভাটায় দিই, এটা তো কোনো কাজের কথা হলো না। সেই জন্য আমরা কিন্তু ক্যাবিনেট পর্যায় থেকে সকল ডিসির সাথে মিটিং করেছি। কারণ আপনি একা ফোন করেননি, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ফোন। এই এখন ইটভাটার মৌসুম শুরু হবে, বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে ফোন শুরু হবে যে এখান থেকে পাহাড় কাটা হচ্ছে, ওখান থেকে টিলা কাটা হচ্ছে। আর এইগুলো কাজ করে হচ্ছে রাতের বেলা যখন প্রশাসন থাকে না। আর বেশ দুর্গম এলাকা হয়তো প্রশাসন যেতে যেতে দেখা যায় ক্ষতিটা আমাদের হয়েই গেল। তো ক্যাবিনেট থেকে কিন্তু সকল ডিসি কে কয়েক দফা নির্দেশনা দেওয়া হয়েছে। তার মধ্যে একটা নির্দেশনা দেওয়া হয়েছে, আমি যেটা যে নির্দেশনা সবসময় দিই তা হচ্ছে শ্রমিক না ধরে মূল হোতাকে ধরেন, শ্রমিক না ধরে পাহাড়ের মালিককে ধরেন। দুই একটা এরকম করলেই দেখবেন কমে আসবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানে সামাজিক আমাদের সচেতন থাকতে হবে। আর স্থানীয় প্রশাসনকেও আপনারা যাদের চোখে পড়বে তারা যখন ফোন করবেন, করে যখন বলবেন তার জন্য তাৎক্ষণিকভাবে টিম নিয়ে বেরোয়, ওই কমিটমেন্টটা তাদের মধ্যেও থাকতে হবে। এবং যারা এই কাজগুলো করে তারা যখন জানবে যে প্রশাসনের হাতে ধরা পড়লে এবার আর মুক্তি নাই, তখনই কিন্তু এই কাজগুলো কমবে। আরেকটা কথা হচ্ছে জেলা প্রশাসকেরা যখন ইটভাটার লাইসেন্স দেন আইন অনুযায়ী মাটির উৎস কি বলতে হয়। সকলেই বলে রাখে পতিত জমি, তো বাংলাদেশে এত পতিত জমি কোথায়? চিহ্নিত করে দিতে হবে যে অমুক জায়গার অমুক জমি থেকে আমি মাটি নিব। তাছাড়া কিন্তু এগুলা নানামুখী অপরাধ। তো আপনি যদি একটা রেগুলেশনের মধ্যে এনে প্রিভেন্টিভ মেজারে না যান, রিঅ্যাক্টিভ হয়ে এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না।